আজকে গাড়ি নিয়ে একটা ট্যুরে বেরিয়েছি। গুড মর্নিং, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি এবং আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে পুরুলিয়া। ভিডিও করতে শুরু করে দিয়েছি। আমাদের হাওড়া ইছাপুর জল ট্যাঙ্ক থেকে পুরুলিয়া পর্যন্ত টোটাল আমরা আজকে 251 কিলোমিটার রাস্তা যাব। আমরা সবাই জানি যে কলকাতা বা হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার তিনটে রাস্তা আছে। একটা হচ্ছে খড়গপুর হয়ে চলে যাওয়া যায়, দ্বিতীয় রাস্তাটা হচ্ছে বর্ধমান আসানসোল হয়ে যাওয়া যায়, আর আরেকটা রাস্তা যেটা শর্টেস্ট রুট সেটা হচ্ছে ভায়া বাঁকুড়া আমরা চলে যাব পুরুলিয়া। তো ভায়া বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া, তো সেই রাস্তায় হচ্ছে 251 কিলোমিটার। আমরা সকাল 7 AM বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন বাজছে 10:30, মানে 3.5 ঘন্টা পরে আমরা এখন জয়পুর ফরেস্টের কাছে চলে এসেছি এবং জয়পুর ফরেস্টে সবাই এন্ট্রি করব। তার আগে আমরা এখন আজকে বনলতা যে রিসর্ট আছে সেইখানে এসেছি। আমরা আজকে কখন পৌঁছচ্ছি, কত সময় লাগছে সেটাও বলবো। আমরা হাওড়া থেকে বেরিয়ে ডানকুনির দিকে গেছি, ডানকুনি থেকে বাঁ দিকের যে সার্ভিস রোডটা হয় সেটা ধরে আমরা এসেছি, লেফট টার্ন নিয়েছি ডানকুনি থেকে লেফট টার্ন নিয়ে আমরা চলে এসেছি যে রোডটা থেকে গেলে পরে তারকেশ্বর যাওয়া যাবে সেই রোড ধরেছি এবং সেই রোড ধরে আমরা ডানকুনি থেকে বিষ্ণুপুরের দিকে এসেছি, যেটা কোতলপুর হয়ে যে রাস্তাটা আসছে। জয়পুর ফরেস্টে আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু ডিয়ার ক্রসিং এর জায়গা এবং এখানে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নেবো এবং এরপর এখান থেকে বেরিয়ে যাব। আমরা বাঁকুড়ার কয়েকটা স্পট দেখবো, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখে আমরা এগিয়ে যাব হচ্ছে আজকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়ার যে রিসর্টে থাকবো সেই রুমটাও আপনাদের দেখাবো, কেমন রুম সেটাও আপনারা দেখবেন, রেট কত সেগুলোও বলে দেবো। তো গাড়ি নিয়ে যদি আসতে চান খুব স্বাভাবিক সুন্দরভাবে আসতে পারবেন। এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, যেমন ওই আলাদা অন্যান্য যে দুটো আরো যে রাস্তা রয়েছে যেটা বর্ধমান হয়ে যাচ্ছে সেটাও যেমন খুব সুন্দর, আমরা যেটা আরামবাগ হয়ে আসছি এই রাস্তাটাও কিন্তু খুব একটা খারাপ নয়। মানে ডানকুনি থেকে আরামবাগ থেকে এই রাস্তাটা ধরে চলে এলাম, এই রাস্তাটা কিন্তু খুব একটা খারাপ রাস্তা নয়, খুব সুন্দর রাস্তাটা। এই রাস্তাতেও আসতে পারেন। জয়পুর ফরেস্ট অব্দি এসছি, খুব কয়েকটা জায়গাতে হয়তো সামান্য জ্যাম পাওয়া গেছে, কিন্তু তাছাড়া কিন্তু রাস্তা বেশ ভালো। 3.5 ঘন্টার মধ্যে আমরা জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টে পৌঁছে গেছি। এখানে যতক্ষণ ব্রেক নেবো তারপরে এখান থেকে সোজা বিষ্ণুপুর বাঁকুড়া হয়ে হচ্ছে পুরুলিয়াতে গিয়ে ওখানে আজকে হচ্ছে নাইট স্টে করব। তো চলুন এখন এখানে একটু খাওয়া দাওয়া করে নিই। তো এই মেইন রোডের উপরে অনেক জায়গা আছে, এখানে আরামসে পার্কিং করে দেওয়া যাবে। এই পাশে হচ্ছে বনলতা রিসর্ট, এই বনলতা রিসর্টে এই যে বনলতা হোটেলের দিকে যাচ্ছে, ওইদিকে বনলতা রিসর্ট লেখা আছে। আমরা এর ভেতরে এন্ট্রি করব। ভেতরে বনলতা রিসর্টটা ঠিক কীরকম, কতটা কেমন দেখতে, এটা আমি আগে কোনোদিনও আসিনি। অনেকবার এসেছে, অনেক ভিডিও বানিয়েছে, আমি প্রথমবার এলাম। এখানটা হচ্ছে বনলতা রিসর্ট। আমরা বনলতা রিসর্টে এখন ভেতরটা একটু ঘুরে দেখব এবং একটু হালকা স্ন্যাক্স জলযোগ সেরে আবার বেরিয়ে যাবো এখান থেকে। ব্রিজ বানানো রয়েছে খাল পার করে, খালটা পেরিয়ে এসে এখানে ভেতরে ঢুকলাম। গেট দিয়ে ঢুকে তো ওখানে দেখতে পাচ্ছি বনলতা হোটেল লেখা আছে, আর এই পাশটাতে একটা সুন্দর পুকুর বানানো রয়েছে, আর এইদিকে ছোট ছোট কটেজের মতো বানানো রয়েছে, জানি না এগুলো থাকার জন্য কিনা। ওই দিকে রুমগুলো থাকার জন্য দেখে বোঝা যাচ্ছে, একটু সুন্দর বাগান করা আছে। আচ্ছা, এই পাশে কিন্তু বাথরুম আছে, রেস্টুরেন্টটাও এখানেই আছে, ওই কিছু দোকান আছে। আর এই পাশে রুম বুকিং অফিস, রিসেপশন কাউন্টারটা হচ্ছে এইদিকে ভেতরে, ওই দিকটাতে রুমসগুলো আছে। আর এখানে হচ্ছে রাস্তার ধারে কিন্তু রেস্টুরেন্টটা। এ পাশে বাঁ দিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আবার এদিকে ডান দিকেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, যেমন এগুলো কি মাটির কিন্তু ওয়াটার বটল, এখানে বিভিন্ন গিফট আইটেম আছে, কাপস অ্যান্ড সসেস আছে, এমু পাখির ডিমও পাওয়া যাচ্ছে এখানে, প্রতি পিস 1000 টাকা। আমার পেছনে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই কিন্তু জয়পুর ফরেস্টের মধ্যে আমরা এন্ট্রি করছি। তার আগেই আমরা বনলতার কাছে দাঁড়িয়ে আছি। এরপরে আমরা রাস্তাটা যেটা যাব ফরেস্টের মধ্যে দিয়ে যাব এবং ওটা দেখুন, ভিডিওতে দেখতে পাবেন কেমন লাগছে। এখানে রসগোল্লা 40 টাকা পিস, ল্যাংচা 50 টাকা পিস। সাইজগুলো দেখায়, এই হচ্ছে সাইজ, আমার হাতের সাইজের, এরকম সাইজের হচ্ছে রসগোল্লা। এটা লাল, এটাও 40 টাকা পিস। আর ল্যাংচার সাইজটা দেখো, পুরো 1 হাত, এগুলো হচ্ছে 50 টাকা পিস। কি অর্ডার করেছিস তুই? এটা চিজ দোসা।
ভালো খেতে? আর এটা কি? ফ্রেঞ্চ টোস্ট, তাই তো? এটা কি চিজ দোসা? হ্যাঁ, কেমন এটা? খুব ভালো খেতে। আমি আগে একটা প্লেট খেয়েছিলাম, আমি আর আমার মা আবার অর্ডার করেছি আরেকটা প্লেট। এটা কি দিয়েছে এর সঙ্গে? এটা 3 রকমের চাটনি। চাটনি আর ভেতরে? ভেতরে খালি চিজ না উপরেও চিজ দিয়েছে? উপরেও চিজ দিয়েছে, ভেতরেও চিজ। ভেতরেও আছে? হ্যাঁ, ভেতরে চিজ আছে। টাকা ধোসা, চিজ ধোসা। হালকা করে স্ন্যাক্স টি খেয়ে নিলাম, তারপরে একটুখানি রিসর্টের ভেতরটাই ঢুকছি। এখানটা বেশ অনেক পশু পাখি আছে, একটু দেখবো কীরকম। তোরা তো আগে এসছিস না? 4বার এসছিস এই নিয়ে? এটা 4th টাইম। আমি প্রথম এলাম এখানে। ভেতরে অনেক কিছু পাখি পশু আছে, দেখি কেমন। ও ভেতরে আরও রেস্টুরেন্ট আছে। সবুজ ঘাস করলে চাষ পাবেন দুধ মাংস 12 মাস। বাহ, দারুণ লিখেছি কিন্তু। ভেতরে ঢুকে এখানে কিন্তু যারা থাকবে তাদের জন্য কিন্তু এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর ভেতরে রুমস রয়েছে। এখানে আজকে আমরা স্টে করবো না, এখান থেকে সোজা চলে যাবো। আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে পুরুলিয়া। দিকগুলো তো এগুলো রুম, তাই তো? পরপর এক একটা ওদিকে রুম, কটেজ। এই যে এখানে একটা আছে। চাষগুলোতে মানে এখানে যে খাওয়া দাওয়া হয় সব এই ভেতরের চাষে, বাইরে থেকে কিছু কোনো সবজি বাইরে থেকে কেনা হয় না। কোথায়? এখানে? হ্যাঁ, সবজি মাছ সবই এখানকার ভেতরেই পুকুরেই চাষ হয়। হ্যাঁ, সবজি এখানে চাষ হয়, এখানে মানে টুরিস্টরা যা খায় সবই এর ভেতরেই তৈরি হয়। তো আরবি ঘোড়া মনে হচ্ছে, একটু দেখে আসতে। এখানে এই তো এখানে একটা ঘোড়ার গাড়ি রেখেছে, চ্যারিয়েট। ওই আমাদের ইয়ের সামনে যেমন চলে, ভিক্টোরিয়ার সামনে যেমন চলে। এই তো এখানে অনেক টার্কি আছে, ভেতরে প্রচুর টার্কি আছে, সাদা কালো দুরকম টার্কি আছে। টার্কির মাংস দারুণ খেতে লাগে। এই তো এমু 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 না কেন হাত দেবো না, খেতে আসবো না। এমু। ওই এইখানে দিকটাতে টার্কি, এই পাশটাতে আছে এখানে এমু পাখি। এইখানে তো প্রচুর এমু, এই যে একদম কাছ থেকে একদম এখানতে প্রচুর এমু পাখি আছে। এপাশে দেখলাম, ওপাশেও আছে, আর অনেকটা জায়গা দূরে। এখানে পুরো ওইদিকে অনেক চাষ হচ্ছে, ওপাশেও চাষ হচ্ছে। ওপাশে একটা পুকুর দেখলাম, ওইটাতে মাগুর মাছ আছে। অনেকটা বড় জায়গা আছে। আর ওপাশে দেখলাম ঘোড়া আছে, সাদা ঘোড়া। আচ্ছা, ওই দূরে ওই দিকটাতে গ্রিন হাউস বানানো আছে। এই পুকুরটাতে এইরকম বড় বড় সাইজ, মানে 3-4 কিলো ওজনের মাগুর মাছ আছে শুধু। তো এখানে মুড়ি দিয়েছে, খাওয়ার মুড়ি। মুড়ি দিলেই আসবে। আয় আয় আয়, এই তো খাচ্ছে। এইবার পাওয়া যাচ্ছে কিছু। মোফ ও মা, কত এখানে অনেক রাজহাঁস রেখেছে, একটা বড় পুকুর, এপাশেও পুকুর বানিয়েছে একটা। আর এই পুরো এখনো এখান থেকে কাজ চলছে। আর এগুলো এক একটা কিন্তু এগুলো রিসর্ট, প্রত্যেকটাতেই থাকা হবে। খড়ের চাল দেওয়া ঘর, কিন্তু এসি বসানো আছে, ডিস অ্যান্টেনা আছে, আধুনিক সুবিধা সহ খড়ের চাল দেওয়া ঘর। ওই দিকটাতে সবজি চাষ করছে। এখানে একটা বাচ্চাদের জন্য দোলনা, চিলড্রেন্স পার্ক মতো ট্র্যাম্পোলিনও রেখেছে। এখান থেকে এবার আমরা সোজা এগিয়ে যাব। এটা হচ্ছে ডিয়ার ক্রসিং জোন। এটা হরিণ ক্রস করে এই জায়গাটা দিয়ে। জয়পুরের ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এখন। হ্যাঁ, সিনিক ভিউটা উঠছে খালি। এই যে বাঁদিকে এটা ঢুকছে। হ্যাঁ, ঢুকবো। আচ্ছা, ওইখানটাতে মেন গেট থেকে উঠে এলাম। উঠে এসে এপাশে একটা মন্দির রয়েছে, ওপাশেও যাচ্ছি। আর এইটা হচ্ছে সেই মল্ল রাজাদের সময়কার রাজবাড়ি। এখান দিয়ে ভেতরে একটু ঢুকে দেখি। এখন এগুলো পুরো মেনটেনেন্সের অভাব, পুরো ভেঙে একদম কিচ্ছু নেই। এই ভাঙা বাড়ি পড়ে আছে আর কি।
এটা হচ্ছে শ্রী মৃন্ময়ী মাতার মন্দির, প্রতিষ্ঠাতা শ্রী জগৎ মল্ল 997 খ্রিস্টাব্দের। এখানে ঢুকে একটা দোকান রয়েছে, একটা বড় বট গাছ রয়েছে আর কি, অনেক পুরনো বট গাছ দেখেই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে শ্রী মৃন্ময়ী মাতার মন্দির আর কি, সকাল 9টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। এটা হচ্ছে পুরো মন্দির চত্বর। ওই ওপরে একদিকে ডাকিনী যোগিনী আছে তরোয়াল নিয়ে। মল্ল রাজাদের সময়ের রাজবাড়ি দেখলাম এবং তাদেরই এইটা মন্দির চত্বর। এটা হচ্ছে শ্রী মৃন্ময়ী মাতার মন্দির আর কি। ওইদিকে একটা বেদি বানানো রয়েছে, এখানে একটা বড় বট গাছ রয়েছে। এখন সময় হচ্ছে 12:30 দুপুরে। মন্দির চত্বরটা বেশ ঠান্ডাই লাগছে, যদিও রাস্তায় বেশ গরম ছিল। মন্দির চত্বরটা বেশ বট গাছ থাকার জন্য অনেকটাই ঠান্ডা। হচ্ছে রাধেশ্যাম মন্দির। ওইদিকেও একটা মন্দির আছে, এখানে একটা মন্দির। এটা রাধেশ্যাম মন্দির। রাধেশ্যাম মন্দিরের গেট দিয়ে ঢুকে এখানে ভেতরে পোড়া মাটির কাজ আছে, আর ওপরে চুন দিয়ে কাজ সুন্দরভাবে কাজ করা ছিল। ওই চুনগুলো উঠে অনেক জায়গাতে ক্ষয়ে গেছে। এখানে বিভিন্ন মূর্তি বানানো রয়েছে। অন্যান্য জায়গার আর পশ্চিমবঙ্গের মন্দির সেইগুলো ক্ষয়ে যাওয়ার কারণই হচ্ছে এগুলো সবই পোড়া মাটি বা ইট দিয়ে তৈরি। অন্য জায়গাতে মন্দির বা দুর্গগুলো টেকেছে কারণ সেগুলো পাথরের তৈরি। মাটির যেহেতু তৈরি, ইটের তৈরি, এগুলো কিন্তু ক্ষয় বেশি, তাই বেশিরভাগ ক্ষেত্রে এখানে কিন্তু দেখা যাচ্ছে না, আর মানে টিকে রয়েছে খুব কম। পুরনো তুলসী মঞ্চ। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ভোগ কক্ষ, মানে এখানটাতে মন্দিরের যে ভোগ বানানোর জায়গা এখানটা। এই মন্দিরেও কিন্তু বিশেষত্ব হচ্ছে যত পৌরাণিক ক্যারেক্টার্স আছে পুরাণে আর কি, যে সমস্ত চরিত্রগুলো আছে এবং গল্পগুলো রয়েছে, সেইগুলোই কিন্তু এখানে ডেপিক্ট করা হয়েছে। অর্থাৎ এই যে গল্পের আকারে দেখা যাচ্ছে, পৌরাণিক গল্পগুলোই দেখা যাচ্ছে। যেমন এই সামনে যদি দেখাই, এখানে যে নরসিংহ যে রাজাকে একদম পেট থেকে চিরে দিয়েছিলেন, সেই মূর্তিটা এখানে আছে। এই জায়গাটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে দেখাশোনার মধ্যে রয়েছে। তো দেখতে গেলে কিন্তু মেনটেনেন্স ঠিকই আছে, সুন্দর করে বাগান সাজিয়ে রেখেছে। আর এটা হচ্ছে মন্দিরের গেট। এখানে সেই পুরনো কাঠের কড়িবর্গা দেখা যাচ্ছে। আর গেট থেকে ঢুকেই এপাশে এবং এপাশে যে ঘরগুলো থাকে সেগুলো সাধারণত হতো মন্দিরের দ্বার রক্ষক হিসেবে তাদের জায়গা। এখন দ্বার রক্ষকের জায়গা নিয়ে নিয়েছে মডার্ন সিকিউরিটি। এখান থেকে ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। এখানে গাড়িটা পার্ক করে দিয়েছি। আমরা এখন রাস মঞ্চের কাছে এসেছি। এখানে 30 টাকা পার্কিংয়ের জন্য লাগবে। এখানে পার্কিং করে দেয় ভালো। আর যেটা বিষ্ণুপুর বলতে আমরা যেটা বুঝি, একদম চোখের সামনে সেই রাসমঞ্চটা দেখা যাচ্ছে। এইটারই ছবি কিন্তু আমরা বইয়ের পাতায় হোক বা ফটোগ্রাফিতে হোক, আমরা কিন্তু বিষ্ণুপুর বলতে এই জায়গাটাই দেখে থাকি। আচ্ছা, এখানে দেখুন টিকিট করা আছে বিষ্ণুপুর সাব সার্কেলের মধ্যে। ভিজিটিং টাইমটা দেওয়া রয়েছে এবং এখানে টিকিট হচ্ছে আপনার 25 টাকা করে, এবং অন্য দেশের লোকেদের জন্য 300 টাকা। অনলাইন করলে 20 টাকা, অফলাইনে 25 টাকা, আর ভিডিওগ্রাফির জন্য 25 টাকা। তো ভেতরে ঢুকে যাই আমরা। বিষ্ণুপুর বলতে আমরা যেটা বুঝি সেইটা কিন্তু এই আমাদের চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে সেই রাস মঞ্চ। ভেতরে একটু যাব আমরা। আচ্ছা, এইটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। বিষ্ণুপুর বলতে যেটা বুঝি রাস মঞ্চ, সেটা হচ্ছে আমাদের এই পেছনে এই জায়গাটা। এটাও কিন্তু পুরোপুরি ওই মাটি দিয়ে তৈরি। এখানে ডিটেলসটা লেখা রয়েছে, একটুখানি দেখাই। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এটা, মানে যে বেসটা সেটা ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি। এখানে হিন্দিতে এবং ইংলিশে লেখা রয়েছে। 1600 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এই যে নিচের অংশটা, এটা কিন্তু ওই ল্যাটেরাইট মাটির যে স্টোন, সেটা দিয়ে ল্যাটেরাইট মাটি পুড়িয়ে তৈরি হয়েছে। আর ওপরেরটা কিন্তু টেরাকোটা। এইটার ভেতরটা এবার একটু ঘুরে দেখব। ওপরে কিন্তু ওই আমাদের যে দক্ষিণেশ্বরের যে কালী মন্দির আছে, তার যে আদলে কিন্তু এই মাথাটা তৈরি। মানে এই সেম মন্দিরের কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের যত মন্দির আছে তাদের কিন্তু মাথার দিকটা আদল এই ধরনের খিলান জাতীয় ইট দিয়ে তৈরি খিলান দিয়ে। বেসমেন্টটা বেশ অনেকটাই কিন্তু হাইট আছে, প্রায় 7 ফুট
মতো হাইট আছে, আর এখান থেকে এইটা তো 10 ফুট, যেমন 10 এবং উপরে হচ্ছে 15 ফুট মতো প্রায়। একটু ভেতরটা ঢুকে দেখি। এখানে কিন্তু যদি আমরা দেখি এই খিলান আকারে কিন্তু ইটগুলোকে সাজিয়েছে এবং জিগজ্যাগ প্যাটার্নে, অর্থাৎ এপাশ থেকে এবং এপাশ থেকে ক্রস প্যাটার্নে পরপর কিন্তু একটা করে লাইন, তারপর একটা মোটা দেয়াল। তার ভেতরে ঢুকলে এইখানে কিন্তু আর কিছু দেওয়াল নেই। এবার এই দিক দিয়ে ঘুরলে এই অন্ধকারের ভেতরে ঢুকে গেলে এখানটাতে জাল দিয়ে আটকে দিয়েছে, অর্থাৎ ভেতরে যাওয়া যাবে না। এই পাশটাতে ইটের ওপরে আগে কিন্তু চুনা পাথরের লেয়ার ছিল, অর্থাৎ মন্দিরটা কিন্তু পুরো সাদা দেখাতো, বুঝতে পারা যাচ্ছে। এখন সব চুনা পাথরগুলো ঘষে গিয়ে শুধু ইট বেরিয়ে গেছে। এই মন্দিরের চারপাশে কিন্তু এদিকে সুন্দর বাগান বানানো রয়েছে, আর চারপাশে কিন্তু এই যে বেসমেন্টটা কিন্তু এদিকে বাইরে মন্দিরের মেন যে স্ট্রাকচার তার বাইরে কিন্তু বেসমেন্ট রয়েছে। আর ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই মন্দিরের এখানে কিন্তু পদ্ম ফুল স্ট্রাকচার বানানো রয়েছে। এপাশে এটা ভেঙে গেছে। আচ্ছা, এপাশেও যেমন বানানো রয়েছে, এপাশেও কিন্তু খুব সুন্দর বানানো রয়েছে। ইটের দিয়ে ইন্ট্রিকেট কাজ বানানো রয়েছে, আর এবং ইটগুলো কিন্তু খুব সরু, এই 1 থেকে 1.5 ইঞ্চি মতো চওড়া ইট। এখনকার ইটগুলো কিন্তু অনেক চওড়া হয়, আর সেই ইট কেটে কিন্তু দারুণ ডিজাইন এখানেও বানিয়ে। এইগুলো এক একটা পিস ইট। এই ইটটাকে দেখ চওড়ায় বসিয়েছে, এখানে যেমন সরু সরু লম্বায়, মানে এখানে কিন্তু 2-3 রকমের ইট বানিয়েছে। একটা ডিজাইনের জন্য ইট, একটা খিলানের জন্য ইট, আর একটা এই ধরনের পিলার বানানোর জন্য ইট। মানে চুনা পাথর আর মাটি দিয়ে, তার ফলে এই আজ এত বছর ধরে, এটা 900 বছর হবে না, তারপরে তৈরি হয়েছে। অরিজিনাল মল্লভূমির হচ্ছে গিয়ে 997 বছর, 997 সালে এটা হয়েছে। রাসমঞ্চ যেটা, এটা দেখে নিলাম। এবার এখান থেকে এগিয়ে যাব নেক্সট জায়গাতে। এবার আমরা এসেছি দলমাদল কামান দেখতে, এবং ছিন্নমস্তা যেটা মন্দির আছে সেটা দেখব। গেট দিয়ে ঢুকে এই দলমাদল কামানে এখানে কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই, এখানে সারাক্ষণই খোলা রয়েছে। আচ্ছা, এইটার সম্বন্ধে, কামানটা তো দেখাবো, তার আগে একটু কামানটা সম্বন্ধে বলে দিই। পেটা লোহা দিয়ে তৈরি, মানে সম্ভবত এরাও লিখেছে সম্ভবত, এবং মল্লরাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। এটা সব থেকে বড় কামান, 4.25 মিটার দীর্ঘ। এটা 31 সালে 1931-এ তৈরি করা হয়েছে। কামানটা 360 একটা ভিউ দিয়ে দিই। এইটাই হচ্ছে ওই দলমাদল কামান, যেটা এটাও কিন্তু ওই মল্ল রাজাদের সময় তৈরি, এবং তার ডিটেলস তো বলেই দিলাম। এবং আমি আরও কিছু ডিটেলস যদি উইকিপিডিয়া থেকে পাই, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। সেখানে গিয়ে কিন্তু এটা সম্বন্ধে চাইলে আরও আপনারা হিস্ট্রি, যদি আরও এক্সটেন্ডেড হিস্ট্রি জানতে চান, সেটা কিন্তু পড়ে নিতে পারেন। যে যে স্থানে যাচ্ছি সবগুলোরই কিন্তু এক্সটেন্ডেড হিস্ট্রি যদি জানতে চান, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কারণ আমি তো হিস্টোরিয়ান নয়, আমি যতটুকুনি ওই বোর্ডে লেখা আছে ওইখানটা পড়েই আপনাদের দেখাচ্ছি। বাকি ডিটেলসে জানতে হলে কিন্তু ওই উইকিপিডিয়ার যে পেজ আছে সেখান থেকে ডিটেলসে আপনারা পড়ে নিতে পারবেন। 33টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে এটা তৈরি করা হয়েছিল। এখানে রাসমঞ্চ, জোড়া মন্দির, কালাচাঁদ মন্দির, এই রাস্তাগুলো দেখানো রয়েছে। এটা হচ্ছে ওই ছিন্ন মস্তার মন্দির, আমরা ভেতরে ঢুকবো। আচ্ছা, মন্দিরের ধ্বজে কিন্তু, মন্দিরের যে চূড়া সেখানে কিন্তু সামনে হনুমানজি বসে রয়েছেন। আমরা এখন মন্দিরের সামনেটায় এসে গেছি। এখানে মোবাইল বন্ধ রাখতে হবে, তাই ভিডিও তুলবো না। এই ছিন্নমস্তার মন্দিরটা দেখে পুরুলিয়াতে আমাদের যে রিসর্ট বুক করা আছে, আমরা কিন্তু এখান থেকে ডাইরেক্ট চলে যাব। এই ছিন্নমস্তার মন্দিরটা থেকে এখনও আমরা 119, মানে 119 কিলোমিটার রাস্তা বাকি আছে। মোটামুটি 3 ঘন্টা, 2 ঘন্টা 47 মিনিট 2 ঘন্টা 47 মিনিট দেখাচ্ছে, মানে মোটামুটি আরও 3 ঘন্টা 3 আওয়ার্স মতো লাগবে। এখন 1:30 বাজছে, 1:40, আর তার মানে 3 ঘন্টা মানে 2:30, 3:30, 4:30 নাগাদ আমরা পৌঁছে যাব এই সাইট সিন করে আমাদের যে রিসর্ট, শ্বেত পলাশ রিসর্ট, সেখানে আমরা পৌঁছে যাব। এখানে আমাদের লাস্ট স্টপ হচ্ছে মদন মোহন মন্দির। ঢুকেই একটা রিজার্ভার আছে, মানে এখানে কিন্তু জল সংরক্ষণের ব্যবস্থা আছে। বর্ষাকালে এখানে জল ধরে রাখার ব্যবস্থা ছিল এই মন্দিরে, এবং মন্দিরের এন্ট্রান্সটা হচ্ছে এই পাশে। মন্দিরের মেন এন্ট্রান্সটা কিন্তু ওই দিকটাতে, আর আমরা এই জলাধার যেখানটা আছে সেখান দিয়ে ঢুকছি। এটা হচ্ছে মদনমোহন মন্দিরের মেন এন্ট্রান্স। ঢুকেই কিন্তু হচ্ছে ডান দিকে এবং বাঁ দিকে মন্দিরে সবসময় পাহারাদার থাকে। এখানে মদনমোহনের হিস্ট্রিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ল্যাটেরাইট, এটাও কিন্তু ওই ল্যাটেরাইট মৃত্তিকারই তৈরি, এবং এর ডিটেলস এখানে কেউ পড়া হলে এটা পজ করে একটু পড়ে নেবেন। এই হচ্ছে ভেতরে ঢুকে এখানে বসার বেঞ্চ মতো
করা রয়েছে, এটাও কিন্তু পাথরের তৈরি। আর এইগুলো হচ্ছে একদম পুরনো যে মন্দির, এখানেও কিন্তু ওই সেম 2-3 ধরনের ইঁটই ইউজ হয়েছে। এ পাশে হচ্ছে মেন মদন মোহন মন্দির, ঠিক এই পাশেই কিন্তু পেছন দিকে পাকশালা রয়েছে, অর্থাৎ ভোগ যেখানে দেওয়া হয় মন্দিরের। আর এটাও মন্দিরটা। এখানে কিন্তু মন্দির শৈলীর তৈরি কিন্তু প্রথমে বেসমেন্ট তৈরি করা হচ্ছে। আগেরটাতে বেসমেন্টটা অনেক বেশি ছিল রাসমঞ্চে, আর এখানের বেসমেন্টের হাইট 4 ফুট মতো, 4 ফিট মতো, প্রায় 40 ফুট মতো এই মন্দিরটা দেখা যাচ্ছে। আর শৈলীটা কিন্তু একই ধরনের। মদন মোহন মন্দিরও দর্শন করে নিলাম। এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট স্টপ আমাদের রিসর্টের পুরুলিয়াতে গিয়ে স্টে করব। 119 কিলোমিটার রাস্তা আরও যেতে হবে এবং ওখানে 3 ঘন্টা সময় লাগবে। এই আশেপাশে কিন্তু প্রচুর দোকান রয়েছে এখানে, সেখান থেকে চাইলে কিন্তু আপনারা বিষ্ণুপুরের যে মাটির বিভিন্ন রকম ডল আইডল হয়, পুতুল হয়, তারপরে ঘোড়া বিশেষ করে যেগুলো এখান থেকে লোকে কিনে নিয়ে যায়, ওগুলো কিন্তু কিনতে পারেন। আমরা হাইওয়েতে কিছুটা রাস্তা আসার পরেই এই 5 কিলোমিটার মতো আসার পরেই পথিক বন্ধু, এটা হচ্ছে পথিক বন্ধু সাইনবোর্ড দেখা যাচ্ছে, একটা পেট্রোল পাম্প আছে, তারপরেই ডান হাতে পথিক বন্ধু বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করে নেবো। ভেতরে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। ভেতরে কিন্তু অনেক জায়গা আছে, এ পাশে নন এসি এবং ওইদিকে ভেতরে এসিতে বসার জায়গা আছে, এবং এ পাশেও এসিতে বসার জায়গা আছে। এখন বাজছে 2:45, মানে প্রায় 2:45। আমরা এখানে এসিতে ঢুকবো, এখানে খাবার দাবার খেয়ে নেবো। আচ্ছা, এখানে আমরা ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালি হচ্ছে 120 টাকা করে, ফিশ থালি রুই মাছ হচ্ছে 180 টাকা করে। ভাত, এদিকে হচ্ছে পোস্তর বড়া, পাঁপড়, স্যালাড, ডিম, এটা হচ্ছে আলু সেদ্ধ, পটল ভাজা, উচ্ছে ভাজা, শাক, এদিকে চাটনি, ডাল, একটা শাক দিয়ে সবজি, পালং শাকের সবজি, আলু পটলের সবজি, আর একটা হচ্ছে পোস্ত। পথিক বন্ধু রেস্টুরেন্টটা, এদের এখানে যে খাওয়া দাওয়া করলাম, আমরা ভেজ থালি খেলাম 120 টাকা করে, এবং এখানে ফিশ থালি হচ্ছে 180 টাকা করে। এবং এখানে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো। যে ডাল দিয়েছিল, সবজি দিয়েছিল, দুরকম আলু পোস্ত দিয়েছিল, আবার পোস্তর বড়া দিয়েছিল, এবং আলু ভাজা দিয়েছিল। প্রত্যেকটা জিনিসই ভালো, প্রত্যেকটা জিনিসের টেস্ট ভালো। তো রাস্তার ধারে যদি এই রোডে আপনারা যাচ্ছেন তাহলে কিন্তু এইখানেও খেতে পারেন। এখানে কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালো এবং আমার দ্বারা রেকমেন্ডেড। আপনারা এখানে যারা খেয়েছেন তারা নিচে জানাবেন যে তাদের কেমন লেগেছে, আর যারা আসছেন তারা অবশ্যই এখানে খাবেন। এই রেস্টুরেন্টটার লোকেশন ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা অলরেডি 200 কিলোমিটার টাচ করলাম। হাওড়া থেকে যেখান থেকে বেরিয়েছি সেখান থেকে আমরা অলরেডি 200 কিলোমিটার রান করেছি, আর 50 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। আমরা বেরিয়েছিলাম সকাল 7টায়, তারপরে আমরা একটা ট্যুর নিয়েছি বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় ঘুরে ওখানে মন্দিরগুলো দর্শন করে, তারপরে একবার ব্রেকফাস্ট ব্রেক নিয়েছি 1.5 আওয়ার, আর তারপরে লাঞ্চ ব্রেক নিয়েছি 1 আওয়ার। তো মোটামুটি ওইখানেই 3.5 আওয়ার যে টাইম গেছে, সেটা আমাদের এই টোটাল 11 আওয়ার্স থেকে বাদ করলে হিসাব করা যাবে যে টোটাল। তো সন্ধ্যে 6টার সময় আমরা আমাদের যে রিসর্ট বুক করা ছিল সেই রিসর্টে পৌঁছে গেছি। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, আর গাড়ি পার্ক করে কিছুক্ষণের জন্য এখন ইঞ্জিনটা খুলে রেখেছি, কারণ প্রায় 250 কিলোমিটার্স আমরা চললাম, তো সেই জন্য ইঞ্জিনটা খুলে রেখেছি একটু ঠান্ডা হোক। আর এই হচ্ছে আমাদের শ্বেতপলাশ রিসর্ট বা শ্বেতপলাশ। সামনের রাস্তাটা এখানে এখনও কাজ চলছে, ঢালাই হয়ে রয়েছে, এগুলো এখনও হবে, কংক্রিটের কাজ। গাড়ি পার্কিং আছে এখানে, অ্যাম্পেল গাড়ি পার্কিং আছে, আরও 3-4টে গাড়ি থেকে যাবে, এবং মাঠ রয়েছে বিয়ের। তো শ্বেতপলাশ রিসর্টে যাব। এই রিসর্টের বুক করার পেছনে যেটা মেন কারণ, সেটা হচ্ছে ছাদের উপরে সুইমিং পুল, যেটা 8টা অবধি খোলা। আমরা এখন যাব সুইমিং পুলে, চেক ইন করে নিচ্ছি। এই তো এইটা হচ্ছে এন্ট্রান্স, এদিকে নাম লেখা রয়েছে, আর হচ্ছে লবি। 6টা রিসেপশন, সুন্দর একটা ওয়েটিং লাউঞ্জ আছে, এখানে একটা ছোট্ট মতো লক্ষ্মী গণেশের মূর্তি করা রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন কাউন্টার, খুব সুন্দর, ওপরে একটা ঝাড় রয়েছে, আর আমাদের রুম দিয়ে দিয়েছে। চলো রুমটা দেখিয়ে দিই। রিসেপশন কাউন্টারে অনেক কিছুই দেখেছি, ওয়েলকাম ড্রিঙ্কস দেখেছি বা অনেক কিছুই দেখেছি। এখানে প্রথমবার দেখলাম যেখানে বুকস রাখা রয়েছে পড়ার জন্য, এখান থেকে নিয়ে পড়ে আবার রিটার্ন করে দিতে পারে এখানে। তো বেশ কিছু ভালো বই রয়েছে এখানে, একটু অন্যরকম কনসেপ্ট, বেশ ভালো লাগলো। রুমটা দিয়েছে ফার্স্ট ফ্লোরে, চলুন রুমটার একটু ট্যুর করি। এটা হচ্ছে করিডোর ফার্স্ট ফ্লোরে, এখানে বেবি ক্রিব দরকার হলে আছে, প্যারাম্বুলেটর লাগলেও আছে। এই রুমটা একটা ট্যুর করিয়ে দিই। ভেতরে ঢুকে এখানে হচ্ছে
কি স্লট আছে এবং তার সঙ্গে সুইচ বোর্ড। এখানে একটা হ্যাঙ্গিং লাইট আছে, দেখি অন করি। হ্যাঁ, লাইটটা সুন্দর লাগছে। এখানে মসকিউটো রিপেলেন্ট দিয়েছে, টিভি রিমোট দিয়েছে, একটা বেড সাইড টেবিল আছে। এখানে একটা সুন্দর কিং সাইজ ডাবল বেড আছে, দুটো পিলো, দুটো কুশন এবং এটা হচ্ছে বেড কভার দিয়ে ঢাকা রয়েছে। হ্যাঁ, 6 ইঞ্চেস মতো ম্যাট্রেস রয়েছে। এবার এর পাশে দেখিয়ে দিই, এখানে আরেকটা বেড সাইড টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, আর একটা রিসেপশনে কল করার জন্য টেলিফোন আছে। আর এখানে মেনু কার্ড দিয়েছে, আরেকটা ড্রয়ার। এখানে টি কফি এমিনিটিস দিয়েছে, এসি রিমোট দিয়েছে, কেটল আছে, দুটো ছোট ছোট জলের বোতল দিয়েছে, গ্লাস দিয়েছে, দুটো কাপস। এখানে সুগার, মিল্ক, কফি, টি রয়েছে। আর এখানে একটা সুন্দর মিরর রয়েছে, অন থাকবে। এখানে আরেকটা লাগেজ র্যাক রয়েছে। এখানে দুটো সোফা আর একটা টি টেবিল রয়েছে। এদিকে এসি রয়েছে, আমাদের এসি রুমে এসিটা চালু করতে হবে। আর এদিকে জানলা রয়েছে, জানলার দিয়ে কিছু কি ভিউ আছে? না, কোনো ভিউ নেই। আচ্ছা, টয়লেটটা একটু দেখিয়ে দিই। খুলেই সামনে হচ্ছে মিরর, ওয়াশ বেসিন আছে, একটা হ্যান্ড টাওয়াল দিয়েছে, টুথব্রাশ দিয়েছে। কেন একটা দিয়েছে এই না, দুটো দেওয়া উচিত ছিল। একটা টুথপেস্ট দিয়েছে, সেট পলাশের একটা সোপ দিয়েছে, কম দিয়েছে। এদিকে হেয়ার জেল, শ্যাম্পু, বডি ওয়াশ দিয়েছে। আর এখানে হচ্ছে মিক্সচারটা রয়েছে, এখানে একটা ট্যাপ রয়েছে, এখানে ওভারহেড একটা শাওয়ার রয়েছে, এখানে টাওয়েল হ্যাঙ্গার রয়েছে, গিজার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, এদিকে ডব্লিউসি এবং একটা জেট স্প্রে রয়েছে এবং একটা ডাস্টবিন রয়েছে। টিভি দিয়েছে, টিভিটা চালিয়ে দেখে নেবো। আর একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে দুটো হ্যাঙ্গার দিয়েছে। আর এখানে লাগেজ র্যাক আছে, লাগেজ রাখার মতো। আর ওভারঅল রুমটা বেশ সুন্দর। এবার আমরা যাব হচ্ছে এই রিসর্টটা বুক করার মেন যে উদ্দেশ্য, সুইমিং পুল, সেটা দেখার জন্য। আর এই হচ্ছে ছাদ থেকে ভিউ। সূর্য অস্ত চলে গেছে, শুধু লাল আভাটা রয়েছে। আর এটা হচ্ছে একদম এই যে তলা দিয়ে যাচ্ছে ট্রাক, এটা মেন হাই রোড। আর ওই হচ্ছে সুইমিং পুল, লাইটটা জ্বালতে হবে। এই হচ্ছে সুইমিং পুল, টাটা। সুইমিং পুলের লাইট জ্বলে গেছে। এখন আমরা সুইমিং পুলে ঝাঁপাই ঝুড়বো। এখানে কিন্তু আশেপাশে আরও অনেক রিসর্ট আছে, কিন্তু আমরা এই রিসর্টটা চুজ করেছি শুধু এই ছাদে সুইমিং পুলটার জন্য। হোটেলটার লাইট জ্বালার পর সন্ধ্যাবেলা খুব সুন্দর দেখতে লাগছে। আর ওই একদম টপ ফ্লোরে ছাদের উপরে সুইমিং পুল আছে। পলাশ মঞ্চ বলে হচ্ছে এদের এখানে রেস্টুরেন্ট আছে। এই শুধু ছাদে সুইমিং পুল, সেই জন্য এটা নিয়েছি আমরা। এখন কটা বাজছে? 7:10-15। গাড়ি নিয়ে পুরুলিয়া আসা কিন্তু খুব একটা সমস্যা নয়, বেরিয়ে পড়ুন শুধু, ব্যাস। দুপুরবেলা লাঞ্চ টাচ করে তারপরে ঘুরতে ঘুরতে চলে আসুন। আমরা তো বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির যেগুলো আছে সেগুলো ঘুরতে ঘুরতে এলাম। আমার উপর থেকে দেখে মনে হচ্ছে অনেক ডিপ, কিন্তু বেশি ডিপ নয়। এটা হোটেলটা খুবই নতুন মনে হচ্ছে, একদম ঝাঁ চকচকে বাথরুম, ঝাঁ চকচকে টাওয়েল। হ্যাঁ, রুমটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, বলো একদম নতুন মনে হচ্ছে না প্রপার্টিটা? একদম নতুন প্রপার্টি, প্রপার্টিটা নতুন, একদম নতুন। তাহলে কালকে সাইট সিনে কি হবে রে? মুখোশগ্রাম যাবে, তারপরে অনেক কিছু ড্যাম ফ্যাম আছে, হ্যাঁ, ওটা ওইগুলোতে যাব। হ্যাঁ, আর মন্দির আছে কিছু একটা। কি রে, রিভিউ দে, ফুড রিভিউ। খুব সুন্দর। আমি দুটো খেয়ে নিলাম। ঠিক আছে, ভালো। যেটা দেখতে আসার জন্য এখানে আসা আর কি, পলাশ ফুল ওপরে গাছে রয়েছে। এই দিকটা পুরো পলাশ বাগান, ওই বাগানটাতেই যাব একটু। এইখানে মাটিতে পলাশ ফুল পুরো ছড়িয়ে আছে। কত নেবে?